লেখক অতীশ দত্ত চৌধুরীর চম্পাবতী। মৌলালি ক্রস করতেই বাসের সিট থেকে উঠে পিছনের দরজার দিকে এগিয়ে গেল রাজু। বাসের নিচের পাদানিতে একটা পা আর মাঝের পাদানিতে আর একটা পা রেখে অর্ধেক শরীরটা বাসের বাইরে ঝুলিয়ে দিয়ে হাওয়া খাচ্ছে একটা ভবঘুরে পাগলা গোছের লোক। কালিঝুলি মাখা চেহারা, মুখে বাংলা মদের উৎকট গন্ধ। গা গুলিয়ে উঠছে রাজুর। নিতান্ত বাধ্য হয়ে দরজার পাদানিতে লোকটার সামনে এসে দাঁড়ালো। নাকে রুমাল চাপা দিয়ে বাসটা শিয়ালদাহ ফ্লাইওভারে কিছুটা ওঠা মাত্র চলন্ত বাস থেকে নেমেই রেল স্টেশনের দিকে দৌড়াতে শুরু করেছে রাজু। স্টেশনের বাইরে বড় ডিজিটাল ঘড়িতে এখন রাত 11টা বেজে 29 মিনিট। দপদপ করছে এদিকটার ল্যাম্পপোস্টের বাতিটা। লো ভোল্টেজ নাকি লুজ কানেকশন কে জানে। আধো অন্ধকারে দৌড়াতে গিয়ে একটা ডাবের খোলায় পা লেগে হড়কে মুখ থুবড়ে দড়াম করে পড়েছে রাজু। এবড়ো থেবড়ো রাস্তায় স্টোন চিপ, বালি, ইটের টুকরো পাহাড় করে রেখেছে কর্পোরেশন। রাস্তা সারাই চলছে সারা বছর ধরে। একটু সরিয়ে রাখলে যাতায়াত করতে পারে লোকে, কিন্তু সে হুঁশ কি কারো আছে? বেহুশ হওয়ার উপক্রম রাজুর। খুব জোর লেগেছে হাঁটুতে আর থুতনিতে, জ্বালা করছে, কিন্তু দেখার সময় নেই তার। হাত পা ঝাড়া দিয়ে উঠে পড়ে, আবার দৌড়াতে শুরু করে। লাস্ট লক্ষ্মীকান্তপুর লোকালটা যে ধরতেই হবে রাজুকে। সবেমাত্র শিয়ালদহ স্টেশনে পা রেখেছে কি রাখেনি, আর ঠিক তখনই দূর থেকে দেখতে পেল রাত 11:32 লক্ষ্মীকান্তপুর যাবার লাস্ট ট্রেনের সিগন্যালের রং সবুজ হয়ে গেল। অবুজ গার্ড সাহেব কান ফাটানো একটা হর্নের আওয়াজ দিয়ে ড্রাইভারকে ট্রেন ছাড়ার সম্মতি দিয়ে দিলেন, আর সেই সঙ্গে যাত্রীগণকে জানান দিয়ে দিলেন আজ রাতের মতো শিয়ালদহ সাউথ সেকশন থেকে শেষ ট্রেন রওনা দিচ্ছে। কেউ যদি শেষ ট্রেন ধরার শেষ চেষ্টা করতে চায় তাতে তার বিশেষ আপত্তি নেই। না, শুধু আপত্তি নেই তা তো নয়, সম্মতিও নেই ওনার। রাজু যে হাঁপাতে হাঁপাতে ট্রেনের পিছনে জিভ বের করে ছড়ে যাওয়া হাঁটু নিয়ে প্ল্যাটফর্মে এতটা খোঁড়াতে খোঁড়াতে দৌড়ে ট্রেন তাড়া করে চলেছে, সেদিকে ভ্রুক্ষেপই নেই ওনার। নির্বিকার চিত্তে যেন কিছুই হয়নি এমন মুখটি করে গুনগুন করছেন, মুসাফির হুই ইয়ারো, না ঘর হে না ঠিকানা, মুঝে চলতে জানা হে। ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়াতে দৌড়াতে আর একটু হলেই গার্ডের কামরার হ্যান্ডেলটা প্রায় ধরেই ফেলেছিল রাজু, কিন্তু না, ধরা হলো না। তার আগেই প্ল্যাটফর্ম শেষ হয়ে ঢালু হয়ে নেমে মিশে গেছে মাটিতে। আচমকা থেমে গেল রাজু, নইলে হুড়মুড়ি আবার পড়ে যেত রেল লাইনে। ট্রেনের পিছনে লাল আলোটা ক্রমশ ছোট হতে হতে একসময় মিলিয়ে গেল অন্ধকারে। মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে। মাথায় হাত দিয়ে প্ল্যাটফর্মে উবু হয়ে বসে পড়ল রাজু। আজ আর তার বাড়ি ফেরা হলো না। মা চিন্তা করবে, একা বিধবা মা না খেয়ে অপেক্ষা করে থাকবে ওর জন্য। একমাত্র দিদির বিয়ে দিতে গিয়ে বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে ইতিমধ্যেই। শোধ দেওয়ার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেল বছর মারা গেল রাজুর বাবা। তারপর থেকে সংসারের হাল নিজের হাতেই ধরেছে রাজু। হাল ঠিক নয়, স্টিয়ারিং ধরেছে। নিউ আলিপুরে রায়বাড়িতে ড্রাইভারি করে সেই সব দেনাগুলো শোধ করছে আস্তে আস্তে। পৈতৃক ভিটে 1.5 কাঠা জমির ওপর 2খানা পাকা ঘর। তার দলিল জমা পড়ে আছে লক্ষ্মীকান্তপুরের চাল ব্যবসায়ী হলধর সাহার কাছে। সেই দিদির বিয়ের সময় থেকে ওই দলিলটা ছাড়িয়ে আনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। হলধর সাহা লোকটা মোটেই সুবিধের নয়, আর তাই দিনরাত এক করে খেটে চলেছে রাজু। স্নান করে সেই ভোর 5:30টায় ওঠে, তারপর কোনো রকমে নাকে মুখে জলখাবার গুজে সকাল 6:22 লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ধরে সোজা বালিগঞ্জ স্টেশন। তারপর আবার ওখান থেকে শিয়ালদাহ বজবজ লোকাল ধরে নিউ আলিপুর স্টেশনে নেমে মিনিট সাথে খেটে গেলে ডি ব্লক, আর সেখানেই 12 কাঠা জমির ওপর রায়বাবুর প্রাসাদ ও পম বাড়ি। আর একজন বুড়ো ড্রাইভার অবশ্য আছে, বিহারি ড্রাইভার, তার নাম গজধর। সে রায়বাড়িতেই থাকে। একটা ছোট ঘরে তাকে থাকতে দিয়েছে গ্যারেজের পিছন দিকে। রাজুকেও থাকতে দিতে চেয়েছিলেন রায় সাহেব, কিন্তু মাকে একা রেখে সে থাকতে রাজি হয়নি। অন্যদিন এত দেরি হয় না, এতক্ষণে বাড়ি পৌঁছে রাতের খাওয়াও হয়ে যায়, কিন্তু আজ রায় সাহেবকে কি একটা অত্যন্ত জরুরি কাজে হঠাৎ কটক যেতে হলো। তাই ওনাকে হাওড়া স্টেশনে পৌঁছে দিয়ে আবার নিউ আলিপুরে ফিরে গিয়ে গাড়ি গ্যারেজে ঢুকিয়ে ফিরতি ট্রেনের অপেক্ষা না করে শিয়ালদহ যাবার বাস ধরেছে রাজু। মাঝেরহাট ব্রিজ বন্ধ, চারদিকে যখন তখন নো এন্ট্রি করে দিচ্ছে পুলিশ।
যাক, তবু রায় সাহেবকে ঠিক সময় ট্রেনে তুলে দিতে পেরেছে, এটাই শান্তি। কিন্তু নিজে যে লাস্ট ট্রেন মিস করে ফেললো, এবার কি হবে? গজধরকে তো আজকে এই ডিউটিটা দিতে পারতেন রায় সাহেব। জানেন রাজু এত দূরে বাড়ি ফিরবে, কিন্তু রাজুকে ওনার বেশি পছন্দ। মেয়েকে কলেজে নিয়ে যাওয়া, রায়বাবুকে ধুলাগড়ে ওনার ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়া, রায়গিন্নির আত্মীয় বাড়ি যাওয়া, গয়না কিনতে যাওয়া, সবেতেই রাজুকে চাই। তাহলে বুড়ো গজধরকে কি করতে রেখেছে কে জানে? ওকে তো দেশে পাঠিয়ে দিলেই পারে। আজকে রাতটা এখন কোথায় কাটাবে সেই চিন্তায় ভেবে কুল কিনারা পাচ্ছে না রাজু। আগামীকাল আবার বাংলা বন্ধ ডেকেছে, তাই সবেতন একটা বাড়তি ছুটি পাওয়া গেছে। রায়বাবুকে আগেই বলা আছে ট্রেন তো চলবে না, তাই কাল সে আসতে পারবে না। বাড়িতে কত কাজ, মায়ের সাথে হাতে হাতে ওই একটা দিন বাড়ির সব কাজ করে দেবে বলে সবকিছু আগাম ঠিক করে রেখেছে। আগে তবু দিদি ছিল, সেই সব কিছু করতো। এখন কি করা যায়? মাকে যে ফোন করে একটা খবর দেবে, সেই উপায়ও তো নেই। কতবার বলেছে মাকে একটা ফোন কিনে দেবে, কিন্তু মায়ের ওই এক কথা, ওনার নাকি ফোনের কোনো দরকার নেই। বন্ধের জেরে কালও তো বাড়ি যাওয়া হবে না। মা তো চিন্তায় চিন্তায় জেরবার করে ফেলবে। আগে যখন পশ্চিমবঙ্গ নাম ছিল তখনও বন্ধ হতো। বন্ধ হলে বাংলা বন্ধ বলতো। কেন বলতো কে জানে? নাম পাল্টাতে এখন তবু কিছুটা মানানসই হয়েছে, বাংলাতে বাংলা বন্ধ। আজকে রাতটা কি তাহলে শেষমেশ ওই বিহারি গজধরের ঘরে গিয়ে শুতে হবে? ওর গায়ে যা বিটকেল গন্ধ, স্নান করে না মনে হয়। কিন্তু এখন নিউ আলিপুরে যাবেই বা কি করে? ট্রেন বাস সবই তো বন্ধ। ট্যাক্সিতে যাওয়া যেতে পারে। আজকে বেতন পেয়েছে, পকেট এখনো গরম। কিন্তু এত কষ্টের রোজগারের টাকা এইভাবে খরচ করতে ভীষণ গায়ে লাগে। পকেটে হাত দিতেই ছ্যাদ করে উঠল বুকটা। এ কি? নেই, নেই তো নেই, বেমালুম গায়েব। ফ্লাইওভারে তাড়াহুড়ো করে বাস থেকে নামার সময় তখন বাসের পাদানিতে যে লোকটা দাঁড়িয়েছিল, একটু ধাক্কা মতো লেগেছিল ওর সাথে। পাতাখোরের মতো চেহারা দেখে সন্দেহটা হয়েছিল তখনই, নির্ঘাত সেই ব্যাটা পকেট মেরে দিয়ে পালিয়ে গেছে। হায় হায়, কান্নায় বুক ফেটে আসে রাজুর। আজকেই বেতন পেয়েছে, কর করে 500 টাকার নোট 14খানা। পড়ে পাওয়া 14 আনা নয়, হার মাস এক করে রোজগার। সারাটা মাস পড়ে আছে, কি করে কি হবে? দেনা শোধ করতে হবে, মাসকাবারির বাজার করতে হবে, মায়ের ওষুধ কিনতে হবে, নতুন মোবাইলের ইএমআই দিতে হবে। পায়ে হেঁটে শিয়ালদহ থেকে নিউ আলিপুরে যাওয়া প্রায় অসম্ভব ব্যাপার। হ্যাঁ, আরেকটা যাওয়ার জায়গাও বেশি আছে। দিদির শ্বশুর বাড়ি শোভা বাজারে। কালে ভদ্রে কাজের ফাঁকে রাজু যায় সেখানে, কিন্তু কখনো গিয়ে রাত্রে থাকার দরকার পড়েনি। একটু কষ্ট হলেও শিয়ালদহ থেকে শোভা বাজার হেঁটে যাওয়া যেতে পারে, কিন্তু এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? আগে বরং একটা ফোন করে নেওয়া উচিত। বুক পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে চিনচিন করে উঠল বুকটা। গত মাসে ইনস্টলমেন্টে যে নতুন অ্যান্ড্রয়েড ফোনটা কিনেছিল সেটা পকেটে নেই। প্যান্টের সামনের পকেট, পিছনের পকেট, না কোথাও নেই। কি আশ্চর্য ব্যাপার! বুক ফেটে এবার কান্না বেরিয়ে আসে রাজুর। কত শখ করে কিনেছিল ফোনটা, এতগুলো টাকা একসাথে চুরি হয়ে গেল। নতুন কেনা ফোনটা হারিয়ে গেল। পরিষ্কার মনে আছে, বাস থেকে নেমে যখন দৌড়াচ্ছিল তখনও ফোনটা ছিল বুক পকেটে। ঠিক তখনই একটা এসএমএস এসেছিল। পড়ে দেখা হয়নি কার এসএমএস। তাহলে তাহলে নিশ্চয়ই ওখানে রাস্তায় পড়ে গেছে, যেখানে ডাবের খোলা পায়ে লেগে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল রাজু। এখনো ওখানে ওটা পড়ে থাকার কথা। কেউ নিশ্চয়ই ওটা দেখতে পায়নি। নতুন উদ্যমে প্যান্ট ঝাড়া দিয়ে উঠে পড়ল রাজু। হাঁটতে এবার বেশ কষ্ট হচ্ছে, হাঁটুতে কেটে গেছে মনে হয়। খোঁড়াতে খোঁড়াতে স্টেশনের বাইরে এসে সেই জায়গায় গিয়ে হামাগুড়ি দিয়ে অন্ধকার রাস্তার উপর হাতড়াতে লাগলো। কোথাও যদি দেখতে পাওয়া যায় তার সাধের মোবাইলটা। না, নেই। সবগুলো পকেট 4বার চেক করা হয়ে গেছে, একটা 8 আনা পয়সা পর্যন্ত নেই। শুধু বুক পকেটে পড়ে আছে ট্রেনের মান্থলি টিকিট। যদিও অভাবের সংসার, কিন্তু তাই বলে প্রায় মাঝরাতে একা রাস্তায় এরকম কপরদক শূন্য নিঃস্ব অসহায় বোধ কখনো হয়নি। কি যে করবে কিছুই বুঝে উঠতে পারছে না। বুকের ভেতরটা হুহু করে উঠছে রাজুর। দাদা, একটা জরুরি ফোন করব, আপনার মোবাইলটা একবার দেবেন? পানের গুমটিতে গিয়ে দোকানদারকে বিনীত অনুরোধ জানালো রাজু। আসলে এসটিভি বুথগুলো তো উঠে গেছে, তাই আপনার ফোনটা একটু চাইছি, খুব জরুরি দরকার। আমি কথা দিচ্ছি 1 মিনিটের বেশি কথা বলবো না, একবার দিন না ফোনটা। এসটিডি বুথ খোলা থাকলে যদিও কিছু করার ছিল না, পকেটে কানাকড়িও নেই। রাজুর হাতে ফোনটা দিল দোকানদার একরাশ বিরক্তি মুখে নিয়ে। নিন, বেশি ব্যালেন্স নেই কিন্তু আমার।
না না দাদা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিজের নাম্বারে ডায়াল করলো রাজু। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ আইদার সুইচড অফ অর নট রিচেবল। এক নাগারে ক্রমাগত ডায়াল করেই চলেছে রাজু, প্রতিবার একই উত্তর। নাম্বার ভুল হচ্ছে না তো? না, ভুল হবার প্রশ্নই নেই। নিজের নাম্বার খুব ভালো করে মনে আছে। দোকানদার ভ্রু কুঁচকে তাকিয়ে আছে রাজুর দিকে। ওনার আর ধৈর্য নেই। অত্যন্ত হতাশ হয়ে ফোনটা ফিরিয়ে দিল রাজু। আর কিছু ভেবে লাভ নেই, যে পেয়েছে তার লাভ। আজকে লোকসানের কপাল। খিদে তেষ্টায় ক্লান্ত শরীর নিয়ে আবার প্ল্যাটফর্মে ফিরে গেল রাজু। এই অবস্থায় শোভাবাজার যাবার কথা আর ভাবতে পারছে না। চোখ জুড়িয়ে আসছে তার। প্ল্যাটফর্ম বেশ ফাঁকা। কিছু লোক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কেউ নোংরা চাদর বিছিয়ে। গভীর ঘুমে অচেতন। কল থেকে জল নিয়ে চোখে মুখে ঝাপটা দিয়ে আজলা করে পেট ভরে জল খেয়ে নিল রাজু। আজ রাতে উপোস করে কাটানো ছাড়া অন্য কোনো উপায় নেই। কাল সকালে বন্ধের জেরে ট্রাম বাস সবই বন্ধ থাকবে। কাল না হয় ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে দিদির বাড়ি যাওয়া যাবে। এখন শরীর দিচ্ছে না, একটু জায়গা খুঁজে শুয়ে পড়তে হবে। এদিক সেদিক দেখে দুটো পুরনো খবরের কাগজ জোগাড় করে এনে একটা পাখার তলায় বিছিয়ে শুয়ে পড়ল রাজু। সারাদিন যা খাটুনি গেছে, শরীর মন অবসন্ন। ঘুম ভালোই হবে আজ রাতে। চুরি যাবার ভয় নেই। পকেটে গড়ের মাঠ, মোবাইলও নেই। পকেট হাতড়ালে খুবই হতাশ হবে চোর বেচারা। একটা ডিজেল ইঞ্জিন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। সেটার একটা শব্দ ভেসে আসছে একটানা। কানের পাশে গুনগুন করছে মশার দল। ওসবের তোয়াক্কা না করে টানটান হয়ে শুয়ে পড়তেই গভীর ঘুমে ঢলে পড়ল রাজু। কিছুক্ষণ পর আচমকা পায়ে লাঠির গুঁতোয় ঘুম ভেঙে গেল রাজুর। চোখ কচলে তাকিয়ে দেখে খাকি পোশাক পরা, লাঠি হাতে দুজন পুলিশ। এক হাতে টর্চ, তার জোরালো আলোয় চোখ ঝলসে যাওয়ার উপক্রম। ইয়ে সোনে কা জায়গা হে কেয়া, নিকলো ইধার সে। রাজুর পাশে যে লোকটা শুয়েছিল সে পকেট থেকে টাকা বের করে পুলিশটার হাতে গুজে দিতে তাকে আর কিছু না বলে লাঠির বাড়ি মারল রাজুর পায়ে। সুনাই নেহি দেতা হে কেয়া, নিকালো নেই তো নিকলো ইহা সে। পকেট উল্টে দেখিয়ে দিল রাজু, কিছুই নেই তার কাছে। সকাল হলেই চলে যাব স্যার, যা ছিল সব পকেট মার হয়ে গেছে, থাকলে দিতাম। দয়া করে তাড়িয়ে দেবেন না। এত রাতে কোথায় যাব? কোথায় যাব আমি কি জানি? রুপিয়া দো নেহি তো চলে যাও। পুলিশটা লাঠি উঁচিয়ে ধরতেই উঠে পড়ল রাজু। আস্তে আস্তে শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় এসে নামলো। ফিরে তাকিয়ে দেখে বড় ঘড়িতে রাত 2টো। ঘণ্টাখানে ঘুমিয়ে একটু বল পেয়েছে শরীরে। হাঁটতে হাঁটতে রওনা দিল দিদির বাড়ির দিকে শোভাবাজারে। বাইরের চারপাশে একটা পুজো পুজো ভাব এসে গেছে। ভ্যাপসা গরমটা নেই আর। একটা হিমেল হাওয়া বইছে মধ্যরাতে। প্যান্ডেল বাঁধার তোড়জোড় চলছে রাস্তার পাশে। আর তো মাত্র কটা দিন, তারপর দুর্গাপুজো। রাজুর মনে পড়ে গেল গতবারের পুজোর কথা, মা মরা মেয়েটার কথা, চম্পার কথা। রংটা দুধে আলতা না হলেও ফর্সাই, আর মুখশ্রীটা তো খুব মিষ্টি। মা দুর্গার মতো টানা টানা চোখ, টিকালো নাক, হাসলে নজর কাড়ে ঝকঝকে দুধ সাদা দাঁতের সুন্দর গঠন। সেই চম্পার সাথে গত বছর পুজো দেখতে এসেছিল কলকাতায়। ছোট্টবেলা থেকে এক পাড়ায় বসবাস। প্রায় দিন রাজুর বাড়িতে চলে আসতো চম্পা। মাকে সাহায্য করত নানান সাংসারিক কাজে। রাজুর জামাকাপড় গুছিয়ে রাখত। মায়ের ইচ্ছে ছিল চম্পাকে বাড়ির বৌমা করে নিয়ে আসা। চম্পার বাবারও আপত্তি ছিল না তাদের এই মেলামেশায়। বাদশাত্য চম্পার সৎমা, তাও বাবাকে অনেক বলে কয়ে রাজি করিয়ে চম্পা কলকাতার ঠাকুর দেখতে গেছিল রাজুর সাথে। সারা রাত প্যান্ডেল থেকে প্যান্ডেলে ঘুরে বেরিয়েছে দুজনে দুজনের হাত ধরে। রাজু কত রাস্তাঘাট চেনে। অবাক বিস্ময়ে হবু স্বামীকে নিয়ে গর্ব হয় চম্পার। কত সব জায়গায় ঠাকুর দেখেছে, কি সব নাম তাদের! আহিরি টোলা, বাগবাজার সার্বজনীন, কুমোরটুলি, দমদম তরুণ সংঘ, লেকটাউন অধিবাসী বৃন্দ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আরো কত কত ঠাকুর দেখেছে। সব নাম মনে রাখতে পারে না চম্পা। ফুচকা খাওয়া, সিনেমা দেখা, নাগরদোলায় চড়া, সব সব কিছু মনে পড়ছে রাজুর। নাগরদোলায় চড়ে ঘুরপা খেয়ে দোলা নামার সময় কি ভয় পাচ্ছিল চম্পা! রাজুর হাত আঁকড়ে ধরে চোখ বন্ধ করে রেখেছিল, যেন বলতে চেয়েছিল, রাজু, তোমাকে আমি চোখ বন্ধ করে ভরসা করি, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো কোনোদিন। আজ হঠাৎ চম্পার কথা মনে পড়ে গিয়ে চোখের কোণে জল এসে গেল রাজুর। কোথায় যে হারিয়ে গেল তার চম্পা! দেখতে দেখতে প্রায় 8 মাস হয়ে গেল, কোনো যোগাযোগ নেই। একদিন রাত্রে ডিউটি সেরে বাড়ি ফিরে দুঃসংবাদ পায়, চম্পাকে নাকি দেখতে এসেছিল
পাত্রপক্ষ বিহারের ছাপড়া জেলা থেকে। পাত্র চম্পার সৎ মায়ের অনেক দূর সম্পর্কের আত্মীয়। কলকাতা থেকে গাড়ি নিয়ে লক্ষ্মীকান্তপুর এসেছিল সকালবেলা। এক দেখাতেই তাদের পছন্দ। সেদিনই বিকেলে চলে গেছে চম্পাকে নিয়ে। বিহারে ফিরে যাওয়ার আগে কালীঘাটে বিয়ে হয়েছে ওদের দুজনের। চম্পার বাবা মাও গেছিল কালীঘাটে। তারপর ওই দিন রাতের ট্রেনে চম্পাকে নিয়ে ওরা ফিরে গেছে বিহারে। আর চম্পার বাবা মা ফিরে গেছিলেন লক্ষ্মীকান্তপুরে। চম্পা এখন কেমন আছে কে জানে। চম্পার কি একবারও রাজুর কথা মনে পড়েনি? একবারও কি বলতে পারলো না রাজুর সঙ্গে একবার শেষবারের মতো দেখা না করে সে কোথাও যাবে না? হয়তো চম্পার স্বামী বড় লোক, তার হয়তো নিজের গাড়ি আছে, ড্রাইভার আছে, সে অনেক সুখে থাকবে। কেন শুধু শুধু একটা সামান্য ড্রাইভারকে বিয়ে করে নিজের জীবনটা জলাঞ্জলি দেবে? দেখতে সে বেশ সুন্দরী, নয়তো কি এক দেখায় তাকে পছন্দ করত? কৈশোরে ওরকম একটু আধটু প্রেম টেম অনেকেই করে, তাই বলে নিজের আখের না গুছিয়ে সেসব নিয়ে পড়ে থাকলে সারাটা জীবন কষ্টেই কাটবে, সুখের মুখ আর দেখা হবে না। না না, চম্পা ঠিক কাজই করছে। চম্পার ভালোর জন্য রাজু সবকিছু করতে রাজি। সত্যি তো, চম্পা যদি যাবার আগে দেখা করতে আসতো কি বলতো সে? যেও না চম্পা, আমি এই ড্রাইভারই বেশি দিন করব না। আমি ব্যবসা করব, গাড়ি কিনবো, ড্রাইভার রাখবো, তোমাকে ওই লোকটার থেকে অনেক বেশি সুখে রাখবো। কিন্তু সেগুলো কি মিথ্যে প্রতিশ্রুতি হয়ে যেত না? যদি সে তার স্বপ্ন পূরণ করতে না পারে তাহলে সে তো চম্পার কাছে মিথ্যেবাদী হয়ে যাবে। তার চেয়ে যা হয়েছে সেটা মেনে নেওয়াই ভালো। হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসে গেছে রাজু। রাস্তায় কুকুরগুলো ঘেউ ঘেউ করছে অপরিচিত রাজুকে দেখে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল ধ্বনি দিয়ে খই ওড়াতে ওড়াতে মরা নিয়ে একদল লোক এগিয়ে চলেছে নিমতলা শ্মশান ঘাটের দিকে। ফাঁকা রাস্তায় অ্যাম্বুলেন্স ছুটে চলেছে তীক্ষ্ণ সাইরেন বাজিয়ে। রাতের কলকাতা অবাক হয়ে দেখে কেউ চলেছে শেষকৃত্য করতে, আবার কেউ ছুটে চলেছে মৃত্যুর সাথে লড়াই করতে। ডং 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 ঘন্টি বাজিয়ে কানের পাশ দিয়ে চলে গেল দমকলের লাল গাড়ি। কোথায় আগুন লেগেছে কে জানে। আচ্ছা, মনের আগুন নেভানোর কোনো দমকল নেই কেন? চম্পার শোকে তার যে বুকে আগুন জ্বলছে দাউ দাউ করে, ঝাপসা হয়ে উঠছে দু চোখের পাতা। কত পুরনো কথা ভাবতে ভাবতে কখন শোভাবাজারের কাছে প্রায় এসে পড়েছে খেয়াল করেনি রাজু। আর খানিকটা গেলে দিদির শ্বশুর বাড়ি। এদিকে একটা গলি আছে, এটা দিয়ে গেলে শর্টকাট হয়, নইলে ঘুরে যেতে হয় অনেকখানি। ভদ্রলোকেরা পারতপক্ষে এড়িয়ে চলে এই গলিটা। এটা নিষিদ্ধ পল্লীর গলি, কিন্তু আজ আর রাজু হাঁটতে পারছে না একেবারেই। কতক্ষণ এগিয়ে দিদির বাড়ি পৌঁছবে সেই চিন্তায় শর্টকাট রাস্তা। ওই গলিতেই প্রথমবার ঢুকে পড়ল রাজু। আধো অন্ধকার গলির দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে নানান বয়সে নানান প্রদেশের সারি সারি অর্ধ উলঙ্গ নারী। কারোর কারোর উগ্র প্রসাধনে বয়সের ছাপ ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা। সস্তার পাউডারের প্রলেপে রাত জাগা চোখের কোণের কালি ঢাকার বৃথা প্রচেষ্টা। অথচ শরীরের অনাবৃত অংশ ঢাকার কোনো চেষ্টাই নেই তাদের। বিকিনির পসরা সাজিয়ে বসে আছে খরিদ্দারের আশায়। রাজুকে ডাকছে হাতছানি দিয়ে। অশ্লীল অঙ্গভঙ্গি আর পান খাওয়া মুখে চটুল হাসি। এই যে নাগর, কোথায় চললে? দেখে তো মনে হয় বউ নেই, এসো এদিকে, তোমাকে দিয়ে বউনি করি। হেসে গড়িয়ে পড়ল তার পাশে বসা অল্প বয়সী মেয়েটা। কি গো বৌদি, এত রাতে এখনো বউনি হয়নি তোমার? আহারে, ইস! এই যে নাগর, যাও না গো বৌদির ঘরে, খুশি করে দেবে তোমায়, তুমি যেমন করে চাইবে। হ্যাঁ, খুশি করে দেব, যেভাবে বলবে, যতক্ষণ বলবে। খুশি হলে তবে টাকা দিও, আগাম চাইছি না, এসো আমার সঙ্গে। রাজুকে প্রায় হাত ধরে টানতে উদ্যত। শুধু সায়া আর নামকে ওয়াস্তে ব্লাউজ পরিহিতা। রাজুর চেয়ে প্রায় বছর 15 বড় সেই মহিলা। চোখে কামুক চাহনি। ওদের কথাবার্তা শুনে লজ্জায় কান লাল হয়ে উঠল রাজুর। কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে তাড়াতাড়ি পা চালিয়ে এগিয়ে চলেছে রাজু। হঠাৎ একটা ঝুপড়ি ঘরের সামনে একটা বেতের মোড়াতে বসা একটি মেয়ের লালেতে কালোতে ডিজাইন করা শাড়িটা দেখে থমকে গেল রাজু। ঠিক একেবারে হুবহু এই ডিজাইনের শাড়ি গত বছর পুজোতে চম্পাকে উপহার দিয়েছিল হাতি বাগান থেকে কিনে এনে। থমকে দাঁড়িয়ে পড়ে। মেয়েটির মুখের দিকে তাকিয়ে ভয়ানক চমকে ওঠে রাজু। হৃদস্পন্দন বুঝি স্তব্ধ হয়ে গেল। পায়ের তলা থেকে মাটি সরে গিয়ে এই বুঝি তলিয়ে যাবে অতল গহ্বরে। এ কি দেখছে সে? এ কি করে সম্ভব? চম্পা, চম্পা এখানে? এখানে কি করে এলো চম্পা? তোলপাড় হয়ে চলেছে রাজুর মন চরম বিস্ময় উদ্বেগে। কিন্তু এই মুহূর্তে কাউকে কিছু বুঝতে দেওয়া চলবে না যে চম্পা তার পূর্ব পরিচিত। চম্পা শুধু তার পূর্ব পরিচিতই নয়, চম্পা তার এক সময়ের প্রেমিকা। এই বেশ্যাপাড়া সোনাগাছি এলাকা অত্যন্ত বিপজ্জনক জায়গা।
দালাল মস্তান আর মাসির দাপটে ভয়ে কুঁকড়ে থাকে অসহায় পতিতারা। যদি কোনোভাবে ওরা জেনে ফেলে চম্পার সাথে রাজুর পূর্ব ঘনিষ্ঠতা ছিল, যদি রাজুকে দেখে চম্পা আবেগে কেঁদে ওঠে, তাহলে দুজনেরই ভয়ানক বিপদ। কিন্তু চম্পাকে এখানে এই অবস্থায় দেখার পর তো আর মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না। রাজুকে জানতেই হবে সব ঘটনা। কিভাবে হলো চম্পার এই করুণ পরিণতি? আকস্মিক বিহ্বলতা কাটিয়ে বুকের কষ্ট বুকে চেপে রেখে মুখে রুমাল চাপা দিয়ে গলার স্বর একটু ভারী করে চম্পাকে জিজ্ঞেস করলো রাজু, বাকি রাতটা থাকবো, কত দিতে হবে তোমায়? খুশি হয়ে যা দেবেন। মৃদুস্বরে উত্তর দিল চম্পা, মুখে রুমাল চাপা থাকায় আর রাজুর গলার স্বর একটু ভারী ঠেকায়। রাজুকে চিনতে পারেনি চম্পা। পিপ শব্দ করে মুখ থেকে একদলা পানের পিক ফেলে এগিয়ে এলেন এক বয়স্ক মহিলা। এই যে ঢঙ্গি মেয়ে, নতুন খরিদ্দার এসেছে, যা বলবে তাই করবি, কোনো রকম নকশা যদি করিস তাইলে তোর আজকে। হ্যাঁ মাসি, বুঝেছি। মোড়া থেকে উঠে পড়ে। রাজুর হাত ধরে টেনে নিজের ঘরে নিয়ে যায় চম্পা। রাজুকে বিছানায় বসতে বলে ছিটকিনি লাগিয়ে দিল ভেতর থেকে। একটা লাল রঙের নাইট ল্যাম্প জ্বলছে ঘরে। সিলিংয়ের হাইট এত কম যে পাখা লাগানোর জায়গা নেই। একটা নড়বড়ে টুলের ওপর বসানো রয়েছে একটা টেবিল ফ্যান, একটা কাঠের তক্তপোষ, তার পায়ার তলায় 3টে ইট দিয়ে উঁচু করা, নিচে দুখানা টিনের ট্রাঙ্ক। মা কালীর ক্যালেন্ডার ঝুলছে একদিকের দেওয়ালে, আর একদিকে দেওয়ালের তাকে লক্ষ্মী ঠাকুরের বাঁধানো ফটো, তার নিচে ছোট থালায় নকুলদানা আর ছোট গ্লাসে জল রাখা। দেওয়ালের এক কোণ থেকে আর এক কোণ পর্যন্ত নাইলনের দড়ি টাঙানো, তাতে ঝুলছে শাড়ি, অন্তর্বাস। আলো বাতাস ঢোকে না ঘরে, ঘর বললেও বেশি বলা হয় পায়রার খুপড়ি। দেওয়ালের ওপর দিকে ঘুলঘুলির মতো ছোট একটা গর্ত, মেঝের কোণে গড়াগড়ি যাচ্ছে খালি হয়ে যাওয়া মদের বোতল। বিকট একটা গন্ধে দম বন্ধ হবার মতো পরিবেশ। কোথায় বড়লোক স্বামীর সুখী গৃহিণী রাজনন্দিনী হয়ে থাকার কথা, আর আজ চম্পার একই দুরবস্থা। অন্ধকূপে পড়ে আছে বন্দিনী হয়ে। কি ভীষণ রোগা হয়ে গেছে চম্পা। ভালো করে খেতে পায় না, ভালো করে ঘুমাতে পায় না মনে হয়। হলদেটে ঘোলাটে হয়ে গেছে সেই কাজল টানা চোখ দুটো। কিচ্ছু ভালো লাগছে না রাজুর। এখন তার যে কি করণীয় ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে গেছিল কিছুক্ষণের জন্য। সম্বিত ফিরল চম্পার ডাকে। দাঁড়িয়ে রইলেন কেন, আসুন। নিয়মিত অভ্যেসবশত শাড়ি ছেড়ে শুধু পেটিকোট আর ব্লাউজ পরে বিছানায় এসে উঠে বসল চম্পা। রাজুর বুকের ভেতর যেন কামারের হাতুড়ি পেটাই হচ্ছে দ্রাম দ্রাম করে। উৎকণ্ঠায় দরদর করে ঘামছে রাজু। কাঁপা কাঁপা হাতে মুখটা ভালো করে মুছে নিল রুমাল দিয়ে। আর সেই মুহূর্তে রুমালের আড়ালে থাকা রাজুর মুখটা দেখে ফেলেছে চম্পা। তীব্র ঘৃণায় বিকৃত হয়ে উঠল চম্পার মুখের অভিব্যক্তি। ছি 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 রাজু, তুমি এখানে? আমি তো কল্পনাই করতে পারছি না তুমি এতটা অধঃপাতে যেতে পারলে। আমার জীবনের আদর্শ পুরুষ সে কি না। ছি ছি, আমার ঘেন্না হচ্ছে তোমায় দেখে। যে মানুষটির সাথে আমি ঘর বাঁধতে চেয়েছিলাম, চোখ বন্ধ করে একদিন ভরসা করেছিলাম যে মানুষটিকে, আর আজ আমি গণিকা হয়েও সেই মানুষটিকে আর মানুষ বলেই গণ্য করতে পারছি না। বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যাও বলছি। ছি 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 রাজু, ধিক তোমায়, হে ভগবান, আর কত কষ্ট দেবে আমাকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে বালিশে মুখ গুজে হাউ হাউ করে কেঁদে চলেছে চম্পা। জোরে কাঁদবারও জো নেই, মাসির কানে গেলে আর আস্ত রাখবে না। ভীষণ অসহায় বোধ করছে রাজু। কি জবাব দেবে চম্পার কাছে? সে যে হাতে নাতে ধরা পড়ে গেছে তার প্রেয়সীর চোখের সামনে। কোনো উত্তরই আর বিশ্বাসযোগ্য হবে কি? কেউ কি বিশ্বাস করবে সে আজ টাকা পয়সা মোবাইল সব খুইয়ে নিঃস্ব হয়ে একান্ত বাধ্য হয়ে এই নিষিদ্ধ পল্লীর গলিতে ঢুকে পড়ে চরিত্র খুইয়ে ফেলেছে? পুরোটাই অনিচ্ছাকৃত, কেউ মানবে না। শুধু এই নিষিদ্ধ গলিতে ঢুকে পড়েছে তাও নয়, শয্যা সঙ্গিনীর খোঁজে একজন অর্ধনগ্না পতিতার রুদ্ধদ্বার শয়ন কক্ষে এসে উপস্থিত হয়েছে। বাকি রাতটুকু সেখানে তার যৌন ক্ষুধা নিবৃত্তির বাসনায়। তার এই কৃতকর্মের সপক্ষে কোনো যুক্তি কারো কাছে গ্রাহ্য হবে না, আর চম্পার কাছে তো নয়ই। চোখে মুখে একরাশ ঘৃণা উগরে উঠেছে চম্পার। তা কতদিন ধরে পাড়ায় যাতায়াত? আমি বিদেয় হবার পর, নাকি তার আগে থেকেই? বিশ্বাস করো চম্পা, তুমি সম্পূর্ণ ভুল বুঝছো আমাকে। একান্ত বিপদে পড়ে আজ প্রথমবার এই গলিতে আমি ঢুকে পড়েছিলাম, আর গলিতে ঢুকে তোমায় দেখতে পেয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে
শুধু তোমার সঙ্গে কথা বলবো বলে তোমার ঘরে ঢুকেছি। তুমি যেদিন বিয়ে করে চলে গেলে কত কষ্ট যে পেয়েছি সেটা বলে বোঝাতে পারবো না তোমাকে। তোমার বাবার কাছে তোমার ফোন নাম্বার চেয়েছিলাম, উনি বললেন তোমার শ্বশুর বাড়ির লোকজন বিরক্ত হবেন, তাই আমাকে ফোন নাম্বার দেননি। বিয়ে? শ্বশুর বাড়ি? ও, রোজই তো আমার বিয়ে আর রোজই আমার সোহাগ রাত। আর এই তো দেখছো কত বড় আমার শ্বশুর বাড়ি, বাইরে মাসি শাশুড়ি দাঁড়িয়ে আছে আমার হিসেবের খাতা নিয়ে। সব দিন সমান যায় না, কোনোদিন পেটে কিছু পড়ে আর কোনো দিন পিঠে পড়ে মাসির দালালের। মুখে বালিশ চাপা দিয়ে কান্নার আওয়াজ চাপা দেওয়ার চেষ্টা করে চলেছে চম্পা। কেঁদো না চম্পা, দেখো এই নরককুণ্ড থেকে আমি তোমাকে একদিন না একদিন ঠিক বের করে নিয়ে যাব, আমার ওপর বিশ্বাস রাখো। চম্পার চোখের জল নিজের হাতে মুছিয়ে দিয়ে পরম মমতায় চম্পাকে বুকে টেনে নিল রাজু। একটা বাষ্প যেন দলা পাখি আটকে ছিল কণ্ঠ নলির কাছে। রাজুর ভালোবাসার স্পর্শে সেই বাষ্প বৃষ্টির আকারে কান্নার জোয়ারে ভাসিয়ে নিয়ে গেল চম্পাকে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে রাজুর বুকে মুখ লুকিয়ে। শান্ত হও, শান্ত হও চম্পা, প্রথম থেকে সবকিছু খুলে বলো আমাকে। তোমার তো কালীঘাটে বিয়ে হয়েছিল, আর সেই রাতেই ট্রেন ধরে বিহার চলে গেলে, এই পর্যন্ত আমি জানি। তারপর তারপর কি হলো, কিভাবে তুমি এখানে এসে পৌঁছালে? সব কিছু আমাকে খুলে বলো চম্পা। এতদিন কোনো পরিচিত মানুষের মুখ দেখিনি, এতদিন কাউকে নিজের মনের দুঃখের কথা বলতে পারিনি চম্পা। নিজেই গুমড়ে মরেছে দিনের পর দিন, দুঃখে কষ্টে ঝাঁঝরা হয়ে গেছে তরুণী বক্ষ। আজ এতদিন পর সে যেন শীতল জলের সন্ধান পেল উষ্ণ মরুভূমির বালুচরে। পরম নির্ভরতায় রাজুর বুকে মাথা রেখে চোখ মুছে তার অতীত জীবনের কথা বলে চলেছে চম্পা। সে অনেক ঘটনা রাজু। সেদিন সকালে বিহার থেকে আমার বর তাপস সেন এসেছিল লক্ষ্মীকান্তপুরে আমাদের বাড়িতে, সঙ্গে এসেছিল তার দুজন বিহারি বন্ধু। তাপস সেন তার মানে বাঙালি? হ্যাঁ, বাঙালি ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছিল। পাটনাতে ওদের আদিবাড়ি, সোনারূপার পৈতৃক ব্যবসা, কলকাতাতে ওদের দোকান আছে। সেদিন ওরা আমাকে ওদের গাড়িতে তুলে নিয়েছিল প্রায় একরকম জোর করেই। গাড়িতে বাবা ছিল, আমার সৎ মা ছিল। আমি কত হাতে পায়ে ধরলাম জানো, কেউ আমার কোনো কথা শুনল না। তারপর তারপর আমাকে কালীঘাটে নিয়ে গিয়ে পুজো দিল, প্রসাদ খাওয়ালো, চরণামৃত খাইয়ে দিল পুরোহিত মশাই। ওটা খাবার পরেই না আমার শরীরে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো। দেখি আমার ঠোঁট শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, কোনো কথা বেরোচ্ছে না মুখ দিয়ে। সে যে কি একটা কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমাদের বিয়ে দিয়ে দিলেন পুরোহিত মশাই। আমার বর আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। দম বন্ধ হয়ে আসছিল ধুনুচির ধোঁয়ায়। সন্ধে হয়ে গেছে তখন, আমি সবই দেখতে পাচ্ছি, কিন্তু শরীরে জোর পাচ্ছি না কোনো প্রতিবাদ করার মতো। আস্তে আস্তে সম্পূর্ণ বলশক্তি হারিয়ে গেল আমার শরীরে। কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম, চোখ চেয়ে রয়েছি কিন্তু আমি যেন জড় পদার্থ একটা। ওরা আমাকে ধরাধরি করে তুলে দিল বিহারের ট্রেনে। উফ, কি ভয়ানক! তারপর তারপর যখন ঘোর কাটলো তখন চোখ মেলে দেখি আমি একটা সুন্দর সাজানো গোছানো ঘরের খুব দামি পালঙ্কে নরম তুলতুলে বিছানায় শুয়ে আছি। আমার বিছানার পাশে রাখা একটা টুলে ঘোমটা মাথায় দিয়ে একজন বয়স্কা মহিলা বসে আছেন। দেখে মনে হলো বাড়ির কাজের লোক। বউটা আমাকে জিজ্ঞেস করলো, ক্যাসি হে আব? আমি তো হিন্দি বলতে পারি না, তবে বুঝতে পারি। জিজ্ঞেস করলাম, আমি কোথায়? তুমি শ্বশুর বাড়ি আছে। শ্বশুর বাড়ি? কি নাম এই জায়গাটার? এই জায়গা পাটনা আছে বহুরানী। আভি তোমার তবিয়ত কেমন আছে? আমি ভালো আছি, আমি এক্ষুনি বাড়ি যাব। এই বলে যেই না বিছানা ছেড়ে উঠতে গেছি, দেখি আমার বর পর্দা ঠেলে ঘরে এসে ঢুকলো। তাকে দেখতে পেয়ে ওই বউটি ঘোমটা আরও টেনে নামিয়ে নিয়ে দৌড়ে পালালো ওখান থেকে। কে বাড়ি যাবে বলছে? দেখি তো, তুমি তুমি বাড়ি যাবে বলছিলে কেন? এটা কি বাড়ি নয়, এটা কি জঙ্গল? তা নয়, কিন্তু আমাকে এভাবে ধরে আনলেন কেন? দয়া করে আমাকে বাধা দেবেন না, আমি আজই লক্ষ্মীকান্তপুর চলে যাব। কেন চম্পা, লক্ষ্মীকান্তপুর যাবে কেন? তুমি এখানে লক্ষ্মী হয়ে থাকতে পারবে না? থাকতে পারবে না আমাদের বাড়ির গৃহলক্ষ্মী হয়ে? তোমার তো বিয়ে হয়ে গেছে চম্পা, দেখো তোমার মাথা ভর্তি সিঁদুর। পরশু তোমার বউ ভাত, কত লোকজন আসবে, ছাদে গিয়ে দেখে এসো কত বড় প্যান্ডেল বাঁধা হয়ে গেছে। আর আর তুমি বলছো কিনা তোমাকে বাধা দেব না লক্ষ্মীকান্তপুর ফিরে যেতে? কিন্তু কোনো কিন্তু নয়, তুমি চলে যেতে চাইলে আমি তোমাকে বাধা দেবই, কারণ তুমি যে আমার কাছে বাধা পড়ে গেছো চম্পা, একেবারে সাত পাকে বাধা। মেয়ের বাড়ি থেকে ছেলেদের বাড়িতে পণ দেয়, যদিও আমি পণ প্রথার ঘোর বিরোধী, তবে তোমাকে আমি বিয়ে করার জন্য মোটা টাকা পণ দিয়েছি তোমার সৎ মায়ের হাতে। হ্যাঁ,
সে কি, কি সব বলছেন আপনি? আমাকে বিয়ে করার জন্য আপনি পণ দিয়েছেন? কিন্তু কেন, কি এমন আছে আমার মধ্যে? বলুন, চুপ করে আছেন কেন? বলুন, কেন টাকা দিয়ে আমাকে কিনে এনেছেন এখানে? বলবো বলবো, সব বলবো চম্পা। তবে এখন নয়, যখন সময় হবে তখন সবকিছু নিজেই জানতে পারবে। চম্পার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছে রাজু। এতদিন পর কাউকে মনের কথাগুলো খুলে বলতে পেরে এখন কিছুটা স্বস্তি অনুভব করছে চম্পা। মাটির কুজো থেকে এক গ্লাস জল গড়িয়ে গলা ভিজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলো। বৌভাতের দিন বিকেল থেকেই বাড়িতে সাজো সাজো রব, প্যান্ডেলে আলোকসজ্জা, সানাইয়ের সুরে ফুলের গন্ধে মম করছে চারদিক। লোক খাওয়ানোর ব্যবস্থা করেছি তিনতলা বাড়ির ছাদে। নিজেদেরই বিরাট বাড়ি, তাই বৌভাতের জন্য আর বাড়ি ভাড়া করেনি আলাদাভাবে। কত আত্মীয় স্বজন এসেছে দূর দূরান্ত থেকে। তোমার বৌভাতে তোমার মা বাবা আসেনি? মা যে আসবে না সেটা তো আমার জানাই ছিল। কোন মুখ নিয়ে সে আসবে? মা তো আমাকে অনেক টাকায় বিক্রি করে দিয়েছে না। আর বাবা, বাবা তো মায়ের হাতের পুতুল, বাবাকে আসতে দেয়নি। শুধু বাবা কেন, আমার বাপের বাড়ির দিক থেকে কোনো আত্মীয়ই আসেনি আমার বউ ভাতে। তারপর কি হলো? তারপর আমাকে সাজাতে লোক এলো বিউটি পার্লার থেকে। ওদের তো সোনার উপর দোকান, গয়না দিয়ে যেন ঢেকে দিয়েছে আমাকে। এই এত গয়না পরিয়েছে, আমি শুধু কেঁদেই চলেছি। আর ঠাকুরকে মনে মনে বলে চলেছি, ঠাকুর, এই সব দামি শাড়ি, গয়না, বাড়ি, গাড়ি কিছু চাই না আমার। আমাকে শুধু আমার ভালোবাসার মানুষটির কাছে ফিরিয়ে দাও। রাজু, আমার জীবনে অনেক ঝড় ঝাপটা গেছে, কিন্তু ঈশ্বরের প্রতি আমার ভক্তি, আমার বিশ্বাস কখনো এতটুকু কমেনি। আর সত্যি তাই হয়েছে। দেখো, ঠাকুর তোমাকে আজ আমার সামনে এনে কেমন হাজির করে দিলেন। সেটাই তো দেখছিলাম। তুমি ঠাকুর পেতেছো এখানে। তারপর কি হলো চম্পা? তারপর হলো এই চরম অস্বস্তিকর মুহূর্ত। একে একে কাছে পিঠে নিমন্ত্রিত অতিথিরা ফিরে গেল যে যার বাড়ি। রাত যত বাড়তে লাগলো, লোকজনের ভিড়ও কমতে লাগলো আস্তে আস্তে। বৌদি ননদরা মিলে আমাকে ফুলশয্যার খাটে এনে বসিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল। আমি একা খাটে বসে মনে মনে ডাকতে লাগলাম দ্রৌপদীর মতো পরিত্রাতা শ্রীকৃষ্ণকে। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি পারবো না, আমি পারবো না আমার ভালোবাসার মানুষ ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে এক বিছানায় শুতে। জানো রাজু, সেদিন আমার প্রার্থনা শুনেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আমাকে সেই রাতে সে চরম অস্বস্তির সম্মুখীন হতে হয়নি। তবে এখন আমাকে প্রতি রাতেই সেই অস্বস্তি ভোগ করতে হয়। অচেনা পুরুষের ভোগ লালসা মেটাতে হয়। এগুলো হয়তো আমার গত জন্মের কিছু পাপের বোঝা ছিল। সেই ফল ভোগ করে চলেছি প্রতি রাতে। কিন্তু চম্পা, তোমার ওই কথাটা ঠিক বুঝতে পারলাম না। সেই রাতে, মানে ফুলশয্যার রাতে তুমি বললে শ্রীকৃষ্ণ তোমার কথা শুনেছিলেন। হ্যাঁ, সেই রাত্রে তাপস এসে আমাকে বলেছিল, ঘুমিয়ে পড়ো চম্পা, সারাদিন খুব ধকল গেছে তোমার আমার দুজনের। এই বলেও বিছানায় শুয়ে উল্টো দিকে মুখ করে ঘুমিয়ে পড়েছিল। আমিও হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। বারবার কৃতজ্ঞতা জানিয়েছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে। ও আচ্ছা, এরপর এরপর কি হলো? শুধু ওই ফুলশয্যা রাত্রেই নয়, এরপর থেকে প্রায় 15 দিন কেটে গেছে। আমাকে কোনো রাতে স্পর্শ করেনি তাপস। সারাদিন দোকান নিয়ে ব্যস্ত থাকতো, আর রাতে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তো উল্টো দিকে মুখ করে। রাজু, আমি না খুব আশ্চর্য হয়েছিলাম জানো। যে লোকটা আমাকে এত টাকা দিয়ে কিনে আনলো, সে আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, আমাকে কোনোদিন স্পর্শ পর্যন্ত করেনি। বাড়ির লোকজনও আমাকে খুব খাতির করতো। কোনো কাজই আমাকে করতে হতো না। রান্না, ঠাকুর, দাস দাসী, গাড়ির ড্রাইভার, মালি, সব কাজের জন্য আলাদা আলাদা লোক রয়েছে। তাহলে কিসের জন্য আমাকে এখানে নিয়ে এসেছে? সত্যি তো আশ্চর্য ব্যাপার। তাহলে কি তোমাকে এই সোনাগাছিতে বিক্রি করে দেবে বলে বিয়ে করে নিয়ে গেছিল? না, সেটাও নয়। তাপস সেনের অতটাও টাকার অভাব হয়নি কোনো দিন। তাহলে তাহলে তুমি এখানে এলে কিভাবে? সে এক লম্বা কাহিনী, শুনলে তোমার চোখে জল এসে যাবে। বলো চম্পা, বলো, আমি তোমার সমস্ত কথা শুনতে চাই। জানো রাজু, আমার অবস্থা তখন কেমন ছিল? সোনার খাঁচায় পাখিকে বন্দি করে রাখলে তার যেমন অবস্থা হয়, আমারও হয়েছিল ঠিক সেই একই অবস্থা। চোখ ধাঁধানো, মন ভোলানো, সোনা দিয়ে মুড়ে দিয়েছে আমাকে। অথচ আমার মনের কথা শোনার মানুষ নেই। রাজু, কতদিন দেখিনি তোমাকে। ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল আমার। ভাবছিলাম কি করে এই খাঁচা ছেড়ে এইখান থেকে পালিয়ে যাওয়া যায়, কিন্তু পালাবো কিভাবে? এরা সোনার কারবারি, তাই সদর দরজায় দিন রাত পাহারা দেয় বন্দুকধারী দারোয়ান। পালানোর অনেক সুযোগ খুঁজছিলাম, কিন্তু দেখলাম দিনের বেলায় পালানো প্রায় অসম্ভব ব্যাপার। হতাশ হয়ে পড়েছিলাম দিনকে দিন। তাই একদিন আর থাকতে না পেরে তাপসবাবু ঘুমিয়ে পড়ার পর রাতের অন্ধকারে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে পেছনের পুকুর পাড়ের
খিড়কি দরজা দিয়ে চুপি চুপি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। কোনো মতে যদি একবার রেল স্টেশনে পৌঁছে যেতে পারি, ট্রেনে উঠে শিয়ালদহ বা হাওড়া চলে গেলে আর আমাকে পায় কে? ওখানে গিয়ে তোমাকে নিয়ে নতুন ঠিকানায় নতুন করে ঘর বাঁধবো। তোমার তো খুব দুঃসাহস, পালাতে পারলে শেষমেশ? না রাজু, পারলাম না জানো, ধরা পড়ে গেলাম হাতে নাতে। সে কি তারপর? সদর দরজায় ক্যামেরা ফিট করা থাকে সেটা জানতাম, কিন্তু পিছন দিকের পুকুর পাড়ের খিড়কির দিকেও যে গুপ্ত ক্যামেরা ফিট করা আছে সেটা জানা ছিল না আমার। পুকুর পাড়ের সরু রাস্তা দিয়ে কিছুটা যেতে না যেতেই আমার মুখোমুখি এসে পথ আটকে দাঁড়ালো তাপস বাবুর পোষা সন্ডামার্কা দারোয়ান। গুস্তাখি মাপ কিজিয়ে বহু রানী, আপ বাহার নেহি যা সকতি। আর পালানোর কোনো উপায় নেই, আমাকে ফিরিয়ে নিয়ে গেল তাপস বাবুর কাছে। কোথায় পালাচ্ছিলে চম্পা? খুব ভয় পেয়ে গেছিলাম নিস্তব্ধ গভীর রাতে তাপসবাবুর ওরকম বাজখাই হুঙ্কারে। এই প্রথমবার তাপসবাবু আমার সাথে এত জোরে কথা বলল। কেঁদে ফেলেছিলাম আমি, লুটিয়ে পড়েছিলাম ওনার পায়ের কাছে। দয়া করে ছেড়ে দিন আমাকে, একটু বোঝার চেষ্টা করুন আমার কষ্টটা। কষ্ট? কিসের কষ্ট তোমার? সব রকম সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেছি তোমার জন্য। তোমার যখন যা খুশি খেতে ইচ্ছে করবে, যা খুশি পড়তেই করবে। ওই যে বিহারি বউটি যাকে তুমি প্রথম দিন দেখেছিলে, ওর নাম গীতা। ওকে বলবে ও সব ব্যবস্থা করে দেবে। ওলা বলতে পারে না কিন্তু বুঝতে পারে। কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে ড্রাইভারকে বলবে ও ঘুরিয়ে নিয়ে আসবে। কত কিছু দেখার আছে বিহারে। তোমার কোনো অভাবই তো আমি রাখিনি, তাহলে কিসের জন্য? আমারও তো সেই একই প্রশ্ন তাপসবাবু, কিসের জন্য আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন? আজ আপনাকে বলতেই হবে কিসের জন্য। কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন তাপসবাবু। খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছেন, দুটি চোখ বন্ধ করে কি যেন ভাবছেন গভীরভাবে। আমি ওনার সামনে দাঁড়িয়ে আছি ওনার উত্তরের অপেক্ষায়। প্রায় মিনিট 10 পর হঠাৎ চোখ মেলে চাইলেন, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো, আমার পাশে বসো। না, আমি ঠিক আছি, আপনি বলুন কি বলছিলেন। বেশ, শোনো তাহলে। তুমি যখন জোর করছো, তুমি যখন আমার বিবাহিতা স্ত্রী, তাহলে খুলেই বলি তোমায়। আমার চাহিদা খুবই সামান্য চম্পা। আমি চেয়েছি আমার স্ত্রী দেখতে শুনতে ভালো হবে, ডানাকাটা পরি চাই না আমার। সমাজে যেন আমার স্ত্রী বলে পরিচয় দিতে পারি, সেটুকু সৌন্দর্য থাকলেই যথেষ্ট। বিদুষী হবার দরকার নেই তার। একটু পড়াশোনা জানা হলেই চলবে, একটু বুদ্ধিমতী হতে হবে, নিরক্ষর বোকা হাদা না হয়। ব্যাস এটুকুই আমার চাহিদা। তো এই চাহিদা মেটাতে কেন আমাকে তুলে আনা হলো? আরও তো অনেক মেয়ে আছে যারা আমার থেকে অনেক বেশি যোগ্য। হ্যাঁ, তা হয়তো আছে। আসলে আমি ব্যবসা করি তো, তাই মানুষ চিনতে অসুবিধা হয় না আমার। তোমাকে একবার দেখার পরই আমার মনে হয়েছে তুমিই সবচেয়ে যোগ্য পাত্রী। তাই আর সময় নষ্ট না করে সেদিনই তোমাকে নিয়ে এখানে চলে আসি। কিন্তু কেন, কেন আপনার মনে হলো যে আমি সেই যোগ্য পাত্রী? তার কারণ তোমার সৎ মা আছে, নিজের মা নেই। তোমাদের সংসারে টাকা পয়সার অভাব আছে, আর আমার আছে প্রচুর সম্পত্তি। তোমার মাকে টাকার টোপ দিলাম, নিজের মা থাকলে সে ওই টোপ গিলতো না। যতই সংসারে অভাব থাকুক না কেন, কিন্তু আপনার মতো একজন সুপ্রতিষ্ঠিত ব্যক্তিকে আমার মতো একটা সামান্য মেয়েকে বিয়ে করতে টাকার টোপ দিতে হলো কেন? ঠিক আছে, তোমার যখন সবটা জানার এতই আগ্রহ দেখছি, শোনো তাহলে। তোমার মায়ের সঙ্গে আমার শর্ত ছিল কালীঘাটেই হবে আমাদের শেষ দেখা। বিয়ের পর তোমার বাপের বাড়ির লোকজন আর কোনোদিন আমাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখতে পারবে না। 2 বছর আমরা সংসার করার পর দিল্লিতে তোমাকে একটা হোটেলে রেখে দিয়ে আসবো 6 মাসের জন্য। সেখানে একটা বাচ্চা দত্তক নেব। যে সংস্থা বাচ্চা দত্তক দেয় তাদের সাথে আমার কথাবার্তাও হয়ে আছে। বাহ বাহ, তারপর? তারপর আর কি, তারপর তুমি আর আমাদের বাচ্চা আবার এখানে ফিরে আসবে। এটাই হলো আমার পরিকল্পনা। বাচ্চা যে দত্তক নেওয়া হয়েছে এ কথা বাইরের কেউ জানবে না। সবাই জানবে সে আমাদেরই সন্তান, সবাই জানবে। তুমি পোয়াতি হবার পর বাপের বাড়ি গিয়েছিলে, তারপর বাচ্চা কোলে এ বাড়িতে আবার ফিরে এসেছো। এবার বুঝতে পারলে কেন তোমাকে যোগ্য পাত্রী বলেছি? না, আমি এখনো বুঝতে পারলাম না আমাকে যোগ্য পাত্রী ভাবার কি কারণ। তার কারণ এই শর্ত অনেক মেয়েই বা তার বাবা মা মেনে নেবে না। হ্যাঁ, আর একটা কথা, আমি এমন পাত্রী চাইছিলাম যার বাপের বাড়িতে লোকবল অর্থবল নেই। এমন পাত্রী হতে হবে যার বাপের বাড়িতে ফিরে যাবার মতো অবস্থা নেই, যে বাধ্য হবে এখানেই থেকে যেতে। এত কিছু আপনি আগাম পরিকল্পনা করে ফেলেছেন? দিল্লি থেকে বাচ্চা দত্তক নেবেন, লোকের চোখে ধুলো দেওয়ার জন্য দিল্লিতে 6 মাসের জন্য আমাকে হোটেলে রেখে আসবেন। ভীষণ অদ্ভুত ঠেকছে আমার কাছে। কিন্তু এ প্রতারণা কেন? আমার সম্পর্কে পুরোটা জানো না তাই বলছো? হ্যাঁ বলুন, আমিও জানতে চাই পুরোটা কি। বছর কয়েক আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার। বাঁচার কোনো আশাই ছিল না। ডাক্তারের অনেক চেষ্টায় আমি প্রাণে বেঁচে গেছি, কিন্তু সারা জীবনের মতো আমি হারিয়ে ফেলেছি আমার পুরুষত্ব। অঙ্গহানি হয়েছে আমার। আমি একজন নপুংসক।
চম্পার অতীত জীবনের ঘটনা শুনে স্তম্ভিত হয়ে গেছে রাজু। মানুষ এতটা নিষ্ঠুর হয়? একটা অসহায় মেয়েকে ঢাল বানিয়ে আত্মরক্ষা করতে চেয়েছিল তাপস সেন, নিজের অক্ষমতা ঢাকতে চেয়েছিল এইভাবে। হো চম্পা, এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার। ভিন রাজ্যে একা একলা একটি অল্প বয়সী মেয়ে তার সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গ পরিত্যাগ করে ওইভাবে বন্দিনী হয়ে আছে। ভাবতেই খুব কষ্ট হচ্ছে, খুবই অবাক হয়ে যাচ্ছি আমি। তারপর কি হলো চম্পা? তারপর অবস্থা হয়ে গেল আরো ভয়াবহ। কড়া নজরদারি রাখা হলো আমার ওপর, আমি যাতে আর কোনো মতেই পালাবার সুযোগ না পাই। লক্ষিন্দরের বাসর ঘর লোহা দিয়ে তৈরি করেও কালনাগিনীর ছোবল থেকে বাঁচাতে পারেনি। একটা ছোট্ট ছিদ্র সুযোগ করে দিয়েছিল কালনাগিনীকে ভেতরে প্রবেশ করতে। ঠিক তেমনই, যতই আমাকে পাহারা দিয়ে রাখুক না কেন, কোনো না কোনো একটা ছিদ্র নিশ্চয়ই থেকে যাবে, যেখান দিয়ে আমি একদিন না একদিন ঠিক পালিয়ে যাব। সে বিশ্বাস আমার মধ্যে ছিল, তাই সুযোগ খুঁজতে লাগলাম। তাহলে সুযোগ পেলে একদিন? হ্যাঁ, সুযোগ পেয়েছিলাম গীতা ভাবির জন্য। অল্প কিছুদিনের মধ্যে গীতা ভাবির সঙ্গে আমার গড়ে উঠেছিল একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক। তাপসবাবু ওনাকে দায়িত্ব দিয়েছে আমার খেয়াল রাখার জন্য। আমি বাংলায় কথা বলি আর গীতা ভাবি হিন্দিতে, কখনো ভাঙা বাংলাতেও কথা বলে ভাবি। আমরা দুজনে দুজনের কথা বুঝতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। এদের বাড়িতে বহু বছর ধরে কাজ করছে গীতা ভাবি। ওনার স্বামী কলকাতায় কোনো এক বাড়িতে ড্রাইভারের কাজ করে। একদিন ভাবিকে বললাম, তোমার স্বামী কলকাতায় আর তুমি পাটনায় থাকো, তাপসবাবুকে তো বলতে পারো তোমার স্বামীকে এই বাড়িতে ড্রাইভারের কাজে নিতে। আমার কথা শুনে ভাবি একগাল হেসেছিল। ও ইহা কাম নেহি করেগা। ও जब 8 साल का था उस समय से कलकत्ता में काम करছে। उनका पिताजी भी वही काम करतो। उनका मालिक गाड़ी चलाना सिखाया। बहुत प्यार करे। ও नहीं आएगा। তোমার কষ্ট হয় না স্বামীকে ছেড়ে থাকতে? 20 বছর হয়ে গেল তোমাদের বিয়ে হয়েছে। हाँ, दुख होती है। এখন তো বুড়ি হয়ে গেলাম, आदत হয়ে গেল। लेकिन जब तुम्हारी माफिक मेरी उम्र कम छिलो तब बहुत दुख लगतो। साल में सिर्फ 2 बार मेरा आदमी आता था। मेरी जवानी कब हमेशा के लिए चली गई पता ही नहीं चला। তোমার স্বামী বছরে মাত্র 2 बार আসে? हाँ, सिर्फ 2 बार আসে। होली में और छठ पूजा में। 2 हफ्ता बाद होली, তখন आएगा। ভাবি, তুমি হোলি খেলো? हाँ, আমি হোলি খেলে। होली के लिए बिहार माहिर है। सब लोग खेले, बच्चे बूढ़ा जवान आदमी औरत सब लोग खेले। इस साल तुम भी खेलोगी? না ভাবি, আমি রং খেলবো না। লক্ষ্মীকান্তপুরে যখন থাকতাম তখন বন্ধুদের সঙ্গে রাজুর সঙ্গে রং খেলতাম, বড়দের পায়ে আবির দিতাম। এত রং খেলতাম, এত রং খেলতাম, রং খেলে একেবারে ভূত হয়ে বাড়ি আসতাম। একবার রাজুর মায়ের পায়ে আবির দিতে গেছি, আমাকে চিনতেই পারেনি কাকিমা। পরে আশীর্বাদ করে মাথায় আবির দিয়েছে, মিষ্টি খাইয়েছে। কন রাজু? জানো রাজু, আসলে তখন তো আমার মনের ভেতরে সবসময় তোমার নামটা ঘুরছে। খেয়ালই নেই, কথায় কথায় তোমার নামটা ভুল করে বলে ফেলেছিলাম। পরক্ষণে অবশ্য সামলে নিয়ে বলেছিলাম, ও কিছু না ভাবি, রাজু আমাদের পাড়ায় থাকে। কিছু না मतलब बहुत कुछ। क्या ये वही राजू है जिसके लिए तुम भागने की कोशिश? আমাকে मत छुपाओ, किसी को कुछ हमें बोलबे ना। ভাবি, সত্যি বলছো? কথা দাও তুমি কাউকে কিছু বলবে না। मेरी आदमी की कसम, ये बात सिर्फ हम दोनों के बीच रहेगी। ভাবি, রাজু আমার জান, আমার মন প্রাণ সবকিছু পড়ে আছে ওর কাছে। তাপসবাবু জোর করে আমার শরীরটা শুধু তুলে এনেছে এখানে। তোমার শরীর নিয়ে क्या कर लेगा? ও তো अब मर्द भी नहीं रहा। তুমি জানতে? हाँ, আমি জানে তো। बाइक दुर्घटना के बाद वो घर में 2 महीना पड़े रहे। उस वक्त घर में एक नर्स देखभाल करती थी, उसी ने बोली मेरे को। ভাবি, তুমি বলো কত বড় ক্ষতি করেছে একটা মেয়ের। আমার জীবনে ছিনিমিনি খেলেছে নুনি। আমার তো ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে এক্ষুনি ঝুলে পড়ি। হায় রাম, खुदकुशी बड़ा पाप है। कभी मत के बारे में सोचना भी मत। तुम चले जाओ राजू के पास। मेरी जवानी ऐसे ही निकल गई। तुम्हार उम्र कम আছে, वक्त बर्बाद मत करो, जिंदगी ना मिलेगी दोबारा। কিন্তু ভাবি, কি করে পালাবো আমি? কড়া পাহারা দিচ্ছে চারিদিকে। सही वक्त के लिए तुम्हें इंतजार करना होगा। আমি তোমার মদত করবে। আবার ধরা পড়ে যাব না তো? ভাবি, কিভাবে তুমি আমাকে সাহায্য করবে একটু বলো প্লিজ। 2 हफ्ता बाद होली, मेरा आदमी वापस आ जाएगा कलकत्ता से। उस वक्त আমি তোমার মদত করবে। সত্যি বলছো? আমি রাজুর কাছে ফিরে যেতে পারবো? হ্যাঁ পারবে, লেকিন আমি जैसे बोलूंगी ऐसे ही करना होगा। পারবো ভাবি, আমি পারবো। তুমি যা বলবে আমি তাই করব। আমি তোমার পায়ে পড়ি, এই খাঁচা থেকে আমাকে মুক্তি দাও। अरे तुम बहुरानी आछे और हम लुकरानी आछे, ऐसे हाथ ना जोड़ो। तुम्हें मुक्ति दिलाने आमी पूरी कोशिश करबे। अभी काम का बात ध्यान से सुनो। तुमको अभी से नौटंकी करते होबे, दिखाते होबे तुम बहुत खुश हो। सबसे हंस के बात करना होगा, सबका दिल जीतना होगा।
किसी को मन में बिल्कुल संदेह ना आए कि तुम कभी भागने का कोशिश भी कर सकती हो। सबको दिल में विश्वास दिलाना होगा। तुम्हारे दिल अब यहाँ बस गई। तुम और कोई जाने वाली नहीं हो। तुम यही रहोगी हमेशा के लिए। কিছু ভালো মানুষ এখনো আছেন এই পৃথিবীতে। ভাবির প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল তোমার কথা শুনে। এরপর কি হলো চম্পা? এরপর আমি শুরু করে দিলাম একজন পেশাদার অভিনেত্রীর মতো নিপুণ অভিনয়। আমার নিজের অভিনয় দেখে আমি নিজেই বিস্মিত হয়ে গেছি। এতটাই বাস্তবোচিত নিখুঁত অভিনয় করেছিলাম যে ওরা আমার ওপর থেকে পাহারাদার তুলে নিল 1 সপ্তাহের মধ্যেই। আমি আর ভাবি ছাড়া কেউ ঘুণাক্ষরেও টের পাইনি আমি বাড়ি ছাড়া তাল করছি। এরপর এলো সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার অবসান, হোলি। ভাবির বর এসেছে কলকাতা থেকে। ভাবি গোপনে তাকে সবকিছু জানিয়ে রেখেছে। উনি কথা দিয়েছেন লোকচক্ষুর আড়ালে আমাকে স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে বসিয়ে দিয়ে আসবেন। হোলির দিন যেন এক বিশাল উৎসবের ঢল নেমেছে বাড়িতে। এই বিশেষ দিনে ওদের বাড়িতে ভাং সিদ্ধি বানানো হয়। রং মেখে ভাং খেয়ে বুধ হয়ে গেছে প্রায় সবাই। আমিও নিজের মুখে বেশ করে বাদর রং মেখে নিয়েছি নিজেই। চট করে আমাকে দেখে কেউ চিনতে পারবে না। আশেপাশের পাড়ার লোকজন বাড়িতে আসছে যাচ্ছে, রং খেলছে, আবির ওড়াচ্ছে। সবাই ব্যস্ত নিজেদেরকে নিয়ে। আমার উপর সন্দেহ আগে চলে গেছে ওদের। সেই সুযোগে পাড়ার একদল মেয়ে পুরুষ হোলি খেলে বেরিয়ে যাবার সময় ওদের ভিড়ে মিশে গিয়ে ওদের সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম। রাস্তায় কেউ চিনতেও পারল না সেন বাড়ির বউ চলে যাচ্ছে বাড়ি ছেড়ে পালিয়ে। ভাবির বর একটু দূরে বড় রাস্তার মোড়ে বাইক নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমার জন্য। ভাবিকে দূর থেকে প্রণাম জানিয়ে উঠে পড়লাম বাইকের পিছনে। প্রায় 1 ঘন্টা বাইকে চলার পর এসে পৌঁছালাম পাটনা জংশন স্টেশনে। কাউন্টার থেকে টিকিট কেটে এনে আমার হাতে দিলেন ভাবির বর। আমি উঠে বসলাম হাওড়া যাবার এক্সপ্রেস ট্রেনে। संभाल के जाना, अपना ख्याल रखना। জানলা দিয়ে তাকিয়ে দেখি ভাবির বর হাত নাড়াচ্ছে আমার দিকে। ট্রেন চলতে শুরু করেছে হাওড়ার উদ্দেশ্যে। এখনকার মতো এই পর্যন্ত থাকলো। এর দ্বিতীয় পর্ব কাল দুপুর 2:30-তে আমি আপলোড করব। তাড়াতাড়ি এই গল্পটি শেষ হয়ে যাবে। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।